খুব বেশি দিন আগের নয়, এই হয়তো মাসখানেক হবে। ঘটনাটি ঘটে চীনের গুয়াংশি প্রদেশের চিনজো নামক একটি ছোট্ট শহরে। বলা বাহুল্য, এই শহরেই নামকরা কোনো বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের 3য় বর্ষের ছাত্র আমি। যাই হোক, বরাবরের মতোই শনিবার, উইকেন্ড চলছে। হালকা শীত পড়েছে এখানটায়। রাত আনুমানিক 8টার প্রায় কাছাকাছি। আমি যেখানটায় থাকি তার থেকে মূল শহরের দূরত্ব 13 কিলোমিটার। সুতরাং যাতায়াতের সুবিধার্থে ইলেকট্রিক বাইক একমাত্র ভরসা। সেদিনও প্রতিদিনকার মতোই সিটি থেকে ক্যাম্পাসে ফিরছিলাম। এখানকার রাস্তাগুলোতে খুব বেশি মানুষের আনাগোনা না থাকায় গোটা কয়েকটা সোডিয়াম লাইট পরিবেশটাকে যেন ঘুম থেকে জাগিয়ে রেখেছে। হালকা শীত শীত আমেজ আর বাতাসের নৈশব্দতা ঝিঝি পোকার মতো থমথমে আবেশ তৈরি করেছে। যেহেতু প্রতিদিন এই একই রাস্তা ব্যবহার করতে হয়, তাই বলা চলে কখনো অন্যরকম চিন্তা মনে আসেনি। তবে সেই রাতে ঘটল আজব একটা ব্যাপার। ক্যাম্পাস থেকে 8 মাইল দূরত্বে পাশে দাঁড়িয়ে থাকা ছোট পাথরের ডিবির সাথে লেপ্টে থাকা ফুটপাত ঘেঁষে এক লোককে চোখে পড়ল। সাধারণত চীনারা পরিবেশ ও শরীর সচেতন, তাই লোকটাকে দেখে কিছুটা অবাকই হলাম। ফিনফিনে প্লাস্টিকের 8খানা বসন জড়ানো গায়ে, ছেঁড়া হাফ প্যান্ট, কাঁধে বড় কাপড়ের ব্যাগ ঝুলিয়ে পাশে থাকা ডাস্টবিনটা থেকে কিছু তুলে খাচ্ছিল বোধহয়। বাইকের আলো তার চোখে পড়তেই চোখাচোখি হলো। বলতে পারেন কিছুটা মায়াই লেগেছিল তখন। কি যেন মনে হলো, পাশের ঢালের এক দোকান থেকে কিছু রুটি আর পানীয় কিনে ফের তার কাছে গেলাম। যেহেতু এখানটায় কেউ ইংরেজি জান না, তাই চীনা ভাষাতেই তাকে ডেকে বললাম, হ্যালো আঙ্কেল, প্লিজ টেক ইট। বলেই খাবারের প্যাকেটটা তার দিকে এগিয়ে দিলাম। সেও যেন পায়ে চাঁদ ভঙ্গিতে খাবারটা হাতে তুলল। আমিও আর দেরি না করে ফিরে আসছিলাম। কি মনে করে কিছু দূর আসতে পেছন ফিরে তাকালাম। অবিশ্বাস্য বলা উচিত হবে কিনা জানি না, সেখানটায় কেউ ছিল না। কিছুটা বিব্রত হয়েও গায়ে মাখালাম না, হালকা ইতস্ততা নিয়ে হলেও ফিরে আসলাম। ঘটনাটা ঘটল সেদিন রাতেই। আড্ডা আর হালকা ফোনালাপ শেষে ঘুমাতে গেলাম। তবে কেন জানি না রাত আনুমানিক 4টায় ঘুমটা ভেঙে গেল। অভ্যাসবশতই বেলকনিতে এসে একটা সিগারেট ধরিয়ে পরিবেশটা দেখছিলাম। চাঁদ প্রায় নেমে গেছে মেঘের আড়ালে। পাশাপাশি দুটো মস্ত হল ঘর, মাঝখানে ফ্রি জোন। এখানটায় সন্ধ্যাকালীন সময়ে বাস্তবতার ফাঁকে আড্ডা দেওয়া যায়। হঠাৎ চোখ গিয়ে পড়ল নিচের সেই কংক্রিটের বসার জায়গাটায়। কেউ একজন বসে তাকিয়ে আছে আমাদের বেলকনিটার দিকে। ভাবলাম হয়তো সিকিউরিটিরা প্রায় বেশি রাতে কেউ জেগে আছে কিনা পাহারা দিতে আসে, তাদেরই কেউ হবে। কিন্তু না, মনে হলো এবার ছায়া মানবটা এদিকটায় আমার বারান্দায় বরাবর তাকিয়ে আছে। ডিশ লাইটের সামান্য আলোয় বুঝতে অসুবিধা হলো না। প্রথমে একটু হতবুদ্ধি বনে গেল, খানিকটা সামনে নেওয়ার পর বরং খুব অবাকই হলাম। ইনি সেই লোকটি যাকে রাস্তায় অপ্রকৃতস্থ অবস্থায় দেখেছিলাম। হঠাৎ মনে হলো হলের মূল দরজা তো রাত 1টায় বন্ধ করে দেওয়া হয়, তাহলে ইনি ভেতরেই বা ঢুকলো কি করে? আর এটাই যে আমার বারান্দা তা বুঝলো কি করে? যাই হোক, নিজেকে সামলে নিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই চেয়ার ঠেলে দাঁড়িয়ে তাকে ডাকতে গেলাম। কিন্তু এবার কিছুটা ভয়ই হলো। সেখানে কেউ নেই। পূর্বে ঘটা ঘটনার পুনঃস্থানে এবার সত্যি ভয় ভালো মতো তার জায়গা করে নিল ভেতরে। বাতাসের শিরশির ভাবে তা আরও শতগুণে মনে হয় বেড়ে গেল। কি যেন এক অশরীরী হাওয়ার গুনগুন মাদকতায় ফেলে দিল আমাকে। যাই হোক, নিজেকে যথাসাধ্য সামনে নিয়ে রুমে চলে আসলাম। মনে হলো চোখ মুখে পানি দিলে হয়তো হালকা লাগবে। বলে রাখা ভালো, বেসিনের এখানে প্রায় অর্ধেক দেয়াল জুড়ে মস্ত বড় আয়না হলের প্রতিটি রুমেই রয়েছে। ফ্রেশ রুমের ডিম লাইটটা জ্বালিয়ে ট্যাপ ছেড়ে চোখে মুখে দ্রুত পানি দিয়ে নিলাম। কিন্তু এবার যা ঘটলো তার জন্য অন্তত এই ইহজগতে কোনো শরীরই প্রস্তুত থাকবে বলে আমার মনে হয় না। দেখলাম আয়নায় যে আমার প্রতিবিম্বটা দেখা যাচ্ছে, সেখানে আমি নই, বরং সেই লোকটা।
আতঙ্কে ভয়ে চারপাশে সবকিছু কেমন বিষাক্ত হয়ে গেল। প্রচণ্ড ভয়ে মাথার চুল খামচে ধরলাম। উপাস থেকে সেই ছায়া মানব কিংবা সে মূলত কে বা কি আমি জানি না, সেও আমার অনুকরণ করছে। এরপর অবিশ্বাস্যভাবে আয়নার ভেতর দিয়ে হালকা মুখটা বের করে চাইনিজ ভাষায় বলল, একটু পানি দেবে? বলে বিকট শব্দে খিলখিল করে হাসা শুরু করলো। কাচের গুঁড়োর মতো তীক্ষ্ণ সেই শব্দে নিজেকে ধরে রাখতে পারলাম না। বাচ্চার শেষ চেষ্টায় শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করলাম। আর তারপর আর কিছুই মনে নেই। ঘুম ভাঙলো কিংবা জ্ঞান ফিরলো কোনটা বললে ভালো হবে জানি না। যাই হোক, চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম হসপিটালের বেডে, পাশে আমার রুমমেট আনিস দাঁড়িয়ে। এখানে কেন বা কি হয়েছে জিজ্ঞেস করায় সে বলল, আনুমানিক গত রাত 4:30 আমি হঠাৎ জোরে চিৎকার করে উঠি। সাথে তার ঘুম ভেঙে যায় এবং আমাকে বিড়বিড় করে কাঁপতে কাঁপতে বারান্দার স্লাইড ডোরের উপরে সশব্দে পড়ে যেতে দেখে। সে দৌড়ে এসে কি হলো বুঝে উঠতে না পেরে অন্যান্য রুমের বন্ধুদের ডেকে আনে আর তাদের সাহায্যে পানি ঢালতে থাকে। যখন হাত পা নিথর ঠান্ডা হয়ে আসছিল তখন ইমার্জেন্সিতে কল করে হসপিটালাইজ করে। আর আজ বিকালে আমার জ্ঞান ফেরে। আমার নাম মোহাম্মদ আলিফ। আমার বাড়ি নরসিংদী জেলার ঘোড়াশাল পৌর এলাকায়। আমি নরসিংদী জেলার স্বনামধন্য স্কুল ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। ঘটনাটি সংগ্রহ করেছি আমার এক দাদুর কাছ থেকে। গত বছর আমি সুনামগঞ্জে বেড়াতে গিয়ে ঘটনাটি সংগ্রহ করি। ঘটনাটি প্রায় 70 বছর আগের। দাদু যেভাবে ঘটনাটি বলেছে সেভাবে লিখছি। সালটা 1947-48-এর মধ্যকার সময়ের। সে সময় তনু নামে এক ছেলে ছিল। দাদু ছিল তনুর বেস্ট ফ্রেন্ড। তনুর বয়স ছিল আনুমানিক 15-16 বছর। সে ছিল অপরূপ রূপের অধিকারীদের একজন। তার চেহারার দিকে যেই তাকাবে সেই তার প্রেমে পড়ে যাবে, এমন সুন্দর। সে তনুর ওপরেই একটা পরি ভর করে। তনু প্রথম দিকে তাকে দেখতে পেত না, কিন্তু অনুভব করতে পারত। পরবর্তীতে সময়ের আবর্তনে সে তাকে দেখতে পেত এবং তার সাথে কথাও বলতো। তাছাড়া প্রায় সময় তনু নিখোঁজ হয়ে যেত, আবার 3-4 দিন পর ফিরে আসতো। তখন তনুকে এতদিন কোথায় ছিল প্রশ্ন করলে সে উত্তরে বলতো সে পরীটার সাথে কল্পনার মতো একটা রাজ্যে ঘুরতে গিয়েছিল। কি সুন্দর সেখানকার পরিবেশ! যদি কোনো মানুষ সেখানে যায় তাহলে সবকিছু তার স্বপ্ন মনে হবে। এই ঘটনা শুনে সকলে তনুকে পাগল মনে করত। কিন্তু এই ঘটনা তনুর বাবা মা শোনার পর খুবই চিন্তিত হয়ে পড়ে। পরে তাকে এক হুজুরের কাছে নিয়ে গেলে হুজুর তনুর বাবাকে বলে তনুর সাথে পরী রয়েছে। এরপর হুজুর অনেক কিছু করার পর বলে এই পরীকে তার পক্ষে কিছু করা সম্ভব নয়। তার বাবা মা তনুকে আরো অনেক হুজুর কবিরাজ দেখান, কিন্তু তারা একই কথা বলে। পরে তার বাবা মা হাল ছেড়ে দেয়। এদিকে তনুর স্বাস্থ্যের অবনতি ঘটতে থাকে। এর মধ্যে পরীটা গর্ভবতী হয়ে যায়। সবাই বলতো ওটা তনুর বাচ্চা। কালের আবর্তনে পরীটা বাচ্চাও প্রসব করলো, কিন্তু তার কিছুদিন পর কোনো একটা কারণে পরীটা মারা যায়। এতে তনু মানসিকভাবে ভেঙে পড়ে, কিন্তু পরীর বাচ্চাটাকে তনু তার বাচ্চা হিসেবে কোনোভাবেই মানতে চায় না। পরে বাচ্চাটা মৃত পরীর মার কাছে বড় হতে শুরু করে। তনু কিছুদিন পর স্বাভাবিক জীবনে ফিরে আসে। পরে সে বিবাহ করে, চলে যায় 7 বছর। তখন তিনি 2 সন্তানের বাবা। সেই সময় তার জীবনে সেই পরীর সন্তান আবার ফিরে আসে, কিন্তু তখনও সে তাকে তার সন্তান হিসেবে মানতে নারাজ। তখন পরীর সন্তান বলে সে তনু এবং তার পরিবারের সকলকে মেরে ফেলবে। পরে পরীর সন্তানটি চলে যায়। দিন যায় দিন আসে। তেমনি একদিন তনু এবং তার সন্তানেরা একসাথে পুকুরে গোসল করতে যায়। তখন তার বড় সন্তান গোসল করতে করতে পুকুরের মাঝখানে চলে যায়। তখন সে হঠাৎ পানির নিচে চলে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে
তাকে আর পাওয়া যায়নি। পরদিন তার লাশ ভেসে ওঠে সেই পুকুরে। তার গলায় 3টি আঙুলের ছাপ দেখতে পাওয়া যায়। এই আঙুলের ছাপ দেখে সকলে হতভম্ব হয়ে যায়। সকলের মনে প্রশ্ন জাগে, এই দাগগুলো কি মানুষের হাত নাকি অন্য কোনো প্রাণীর? পরে তাকে দাফন করা হয়। পরবর্তীতে তাদের দিনগুলো ভালোই কাটতে থাকে। শোকের ছায়া তাদের পরিবারে নেই বললেই চলে। হঠাৎ একদিন তনু খেয়াল করে তার ছোট সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ পাওয়া যায় সেখানকার এক ধান ক্ষেত থেকে। তার মাথা মাটিতে গাঁথা, পা ওপরের দিকে। পরে তাকে ওঠানো হলে তার দেহে 3টি আঙুলের ছাপ পাওয়া যায়। সবাই ভাবতে থাকে ছাপগুলো কার হাতের, পরীর সন্তানের নয়তো। পরে তাকে দাফন করা হয়। তাদের পরিবারে শোকে ভরে যায়। পরবর্তীতে তনু এক কবিরাজের কাছে যায় এবং কবিরাজকে সব ঘটনা বলে। কিন্তু কবিরাজ অনেক কিছু করে বলে তাদের জন্য সে কিছুই করতে পারবে না, কারণ তনু অনেক খারাপ একটা কাজ করেছে, এর শাস্তি তাকে পেতেই হবে। পরে তনু সেখান থেকে চলে আসে। কিছুদিন পর তনু সড়ক দুর্ঘটনায় মারা যায়। তনুকে দাফন করতে গেলে ঘটে ভয়াবহ সব কাণ্ড। তনুকে দাফন করার জন্য গ্রামের লোক সঠিকভাবে কবর খুঁড়তে পারছিল না। যতই কবর খোঁড়ে ততই কবর ছোট হয়ে যাচ্ছিল। পরে তাকে হুজুর সেই কবরে বসানো অবস্থায় দাফন করে এবং সেখান থেকে চলে আসে। তনুর পরিবারে নেমে আসে শোকের ছায়া। পরবর্তীতে তনুর স্ত্রী পাগল হয়ে যায় এবং পাগল হয়ে মারা যায়। এভাবেই তনুর পরিবার ধ্বংস হয়ে যায়। ঘটনাটি শুনে আমার মনে প্রশ্ন জাগে, এসব কি সাধারণ ঘটনা নাকি প্যারানর্মাল ঘটনা? আশা করি এই ঘটনাটি সকলের ভালো লেগেছে। ঘটনাটি গুছিয়ে লিখতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত। ঘটনাটি সকলের বিশ্বাস নাও হতে পারে, আমারও প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু দাদু আমাকে বলেছে ঘটনাটি সত্য, কারণ তিনি তার নিজের চোখে দেখেছেন। তাই বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। দাদু গত এপ্রিল মাসে মারা গিয়েছেন। সকলে তার জন্য দোয়া করবেন।